আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে। যুদ্ধক্ষেত্রের মতো ড্রোন, রকেট ও অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে হামলা হচ্ছে মণিপুরে। অন্য রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার গভীরে চীনের সেনারা ঢুকে পড়লেও ভারতীয় সেনাবাহিনীর কোনো পদক্ষেপ নেই। সেদিকে ভ্রুক্ষেপ নেই মোদী সরকারেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইসরায়েল, ইউক্রেন ও বাংলাদেশ নিয়ে ব্যস্ত বলে কটাক্ষ করছেন বিরোধীরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সোমবার মণিপুরে নতুন করে সহিংসতার খবর দিয়েছে। রাজধানী ইম্ফলে রোববার রাতে বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি, এমনকি পুলিশ সদর দপ্তর, মণিপুর সচিবালয় এবং বিজেপির অফিসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। সম্প্রতি রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলা এবং গোলাগুলিতে অন্তত ৭ জন নিহত হন। অশান্ত মণিপুর নিয়ে সরকারের উদাসীনতায় বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অ্যানগোমজা বিমল অ্যাকুইজন। তিনি বলেন, হাস্যকরভাবে নরেন্দ্র মোদী ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত। তিনি ইউক্রেন যেতে পারেন কিন্তু মণিপুর আসতে পারেন না। মণিপুরের সাবেক গভর্নর আনুসুইয়া উইকে এই পরিস্থিতিতে মোদী মণিপুরে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন। এমন অবস্থায় রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আবেদন জানিয়েছেন মণিপুরের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেখা করে রোববার এই আর্জি জানান তিনি। এছাড়া খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কুকি জো গোষ্ঠীগুলোর রাজ্যটিতে পৃথক প্রশাসনের বিষয়ে যে দাবি জানিয়ে আসছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নথি স্বীকার না করার জন্য বীরেন সিং আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। ট্রিবিউন ইন্ডিয়া বলছে, শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি ভারতীয় কেন্দ্রীয় সরকারকেও শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মূলত গত বছরের মে মাসে জাতিগত সংঘর্ষের পর থেকে একের পর এক সহিংসতায় নিমজ্জিত রয়েছে মণিপুর। গত ১ সেপ্টেম্বর থেকে এই সহিংসতা বেড়েছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও বিজেপি সমর্থিত মেইতেই এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কুকি সম্প্রদায় একে অপরকে লক্ষ্যবস্তু করার জন্য ড্রোন, রকেট এবং পম্পি বন্দুক ব্যবহার করার পর থেকে এই সহিংসতা বৃদ্ধি পায়। এরই মধ্যে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন কেন্দ্রীয় সরকারের কাছে মেইতেই সংগঠন আরামবাই টেঙ্গল এর পাশাপাশি মেইতেই লিপুনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করতে বলেছে। এছাড়া কুকি জো অঞ্চলের বিরুদ্ধে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। অরুণাচল টাইমসের খবরে রোববার বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের ৬০ কিলোমিটার ভেতরে চীনা সেনারা ঢুকে পড়লেও ভারতীয় সেনাবাহিনী নীরব। তাদের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। স্থানীয়দের দাবি, অরুণাচলের আনজাও জেলায় চীনা সেনাদের ক্যাম্প দেখা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, আনজাও জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়, সপ্তাহখানেক আগে থেকেই ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। সংবাদ মাধ্যমটি পরে সেই প্রতিবেদন মুছে ফেলে। চীনের এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ভারতের ৬০ কিলোমিটার ভেতরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০২২ সালের অগাস্টে হাদিগ্রা লেকের কাছে পরিকাঠামো উন্নয়নের তদারকি করতে দেখা গেছে চীনা সেনাদের। ২০২০ সালে সীমান্ত পাড়ি দিয়ে চীনের সেনা ভারতের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। ২০১৯ সালে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ডইমুরু নালার উপর একটি কাঠের সেতু নির্মাণ করেছিল চীনা সেনারা। আল মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে ৩ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলাকারী রোববার সকালে জর্ডানের আল কারামে শহর থেকে একটি ট্রাকে করে অ্যালেনবি সেতু ক্রসিংয়ে এসে নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছেন। ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে। এই ঘটনার পর দুই দিক থেকেই ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা এএফপিকে জানান, নিহত ৩ জনই ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, তবে তারা সেনাবাহিনী বা পুলিশের সদস্য নন। জর্ডানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ঘটনার পর মালামাল খালাসের জায়গা থেকে জর্ডানের অন্তত ২ ডজন ট্রাক চালককে ইসরায়েলের সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অ্যালেনবি সেতু ক্রসিং বাদশাহ হোসেন সেতু নামেও পরিচিত। এটি পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে বৈধ পারাপারের
একমাত্র পথ। তাছাড়া জর্ডান থেকে পশ্চিম তীরে ঢোকার এটি একমাত্র পথ যেটি ইসরায়েলের ভেতর দিয়ে যায়নি। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার এটিকে ইসরায়েলের জন্য একটি কঠিন দিন বলে আখ্যায়িত করেন। হামাস হামলার দায় স্বীকার করেনি, তবে এটিকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতার প্রাকৃতিক জবাব হিসেবে বর্ণনা করেছেন তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর থেকে পশ্চিম তীরে এখনও পর্যন্ত ৬ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় নিহত হয়েছেন ৪০,৯৭২ ফিলিস্তিনি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা রোববার এক বিবৃতিতে কারামে সীমান্ত ক্রসিংয়ে নিহত জর্ডানিয়ান মাহের আল জাজির হামলাকে বীরত্বপূর্ণ এবং ব্যতিক্রমী আখ্যা দিয়ে এর প্রশংসা করেছেন। তিনি মাহের আল জাজিকে আল আকসা ফ্লাড অভিযানের অন্যতম নায়ক হিসেবে উল্লেখ করেন। কাসামের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরক্ষায় জর্ডানের এই বীরের হ্যান্ডগান একটি বৃহৎ সেনাবাহিনী এবং সামরিক অস্ত্রাগারের চেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। এ সময় তিনি আরব দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, ১১ মাস ধরে ইসরায়েলি গণহত্যায় চুপ থেকে তারা গাজার সঙ্গে প্রতারণা করেন। আবু উবাইদা উল্লেখ করেন, এই অভিযানের মাধ্যমে আল আকসা ফ্লাড অভিযানের প্রতি মুসলিম উম্মার বিবেকের তাড়না প্রতিফলিত হয়েছে। এই অভিযান আভাস দিয়েছে মুসলিম উম্মার নায়কদের হাতে ইহুদিবাদী সত্তার পতন অনিবার্য। ফিলিস্তিন পিপলস ফ্রন্ট এই অভিযানকে দখলদার ইসরায়েলের জন্য একটি বেদনাদায়ক চপেটাঘাত বলে মন্তব্য করেছে। ফ্রন্টের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জর্ডানের এক যুবকের এই অভিযান ছিল একটি শক্তিশালী এবং জ্বলন্ত বার্তা। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রোববার দখলদার সেনাদল এবং তাদের সামরিক যানগুলোর উপর মুহুর্মুহু রকেট এবং এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায় ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। কুদসের এক বিবৃতিতে বলা হয়, দখলদার সেনারা হাইফা স্ট্রিটে জেনিন শহরের প্রবেশদ্বার অতিক্রম করার সময় আমাদের সিলাত আল হারিথিয়া গ্রুপ সেনাদলের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়। এ সময় শত্রুদের ওপর বৃষ্টির মতো বুলেট বর্ষণ করা হয় এবং এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এদিন কিরিয়াত শমনা বসতিতে 2 দফায় বিপুল পরিমাণ ফালাক রকেট নিক্ষেপ করেন তারা। এ সময় শামির বসতিতে কয়েক দফা কাতিউষা রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয়। এদিন তাদের অ্যাটাক ড্রোনের আঘাতে মালিকিয়া সাইটের নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করা হয়। নাম গোপন রাখা অস্ত্রের আঘাতে ধ্বংস করা হয় রুইসাদ আল আলেম স্থাপিত নজরদারি সরঞ্জাম। এরপর অ্যাটাক ড্রোনের একটি ঝাঁক পাঠানো হয় রাস আল নাকুরা নেভাল সাইটে। সেনা কর্মকর্তা এবং সদস্যদের টার্গেট করে চালানো এই হামলা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। হিজবুল্লাহর তরফে জানানো হয়, রোববার আর্টিলারি শেলের মাধ্যমে আবু দাজাজ মালভূমিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর আঘাত করেন তাদের যোদ্ধারা। এরপর অ্যাটাক ড্রোনের কয়েকটি স্কোয়াড্রনের মাধ্যমে জাউরায় দখলদারদের আর্টিলারি ড্রোন, আয়রন ডোম সিস্টেম এবং সেনা অবস্থানগুলোতে হামলা চালানো হয়। এতে সেনাদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। লেবানিজ যোদ্ধারা দিনের সর্বশেষ হামলা চালান সামাকা সাইটে। রকেট অস্ত্রের মাধ্যমে পরিচালিত হামলার সাইটটি সরাসরি আক্রান্ত হয়। গাজা থেকে মুক্তি পাওয়া ৭২ বছর বয়সী ইসরায়েলি বন্দী আদিনা মোশে বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধাদের টানেল অবকাঠামো সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো জ্ঞান নেই। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে মোশে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেত তাকে টানেলের একটি মানচিত্র আঁকতে বলেছিল, কারণ এই ব্যাপারে তাদের কিছুই জানা ছিল না। তিনি জানান, শিন বেত তার সঙ্গে কথা বলার জন্য একজন প্রকৌশলী পাঠিয়েছিলেন। মোশে তাকে জানিয়েছিলেন, পুরো গাজা জুড়ে এটি একটি বিস্তৃত ভূগর্ভস্থ গোলকধাঁধা। তিনি প্রকৌশলীকে আরও বলেছিলেন, সামরিক অভিযান বাকি বন্দীদের উদ্ধারে কোনো সাহায্য করবে না। মুক্তিপ্রাপ্ত এই বন্দী বলেন, নেতানিয়াহু মিথ্যা বলছেন। তিনি কিংবা তার সেনাবাহিনী গাজায় হামাসের টানেল সম্পর্কে কারো কোনো ধারণা নেই। একটি চুক্তি বন্দীদের জীবিত উদ্ধারের সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেন। এহুদ বারাকের বরাতে ইসরায়েলি গণমাধ্যমগুলো রোববার বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনী ধুঁকছে, তাদের কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। তিনি বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করার মধ্যে কোনো সাফল্য নেই। নেতানিয়াহু বরং উন্মাদ জুয়ারির মতো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গোঁ ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন এহুদ বারাক।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এই ক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। বারাকের 2 দিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইজ্জাত ব্রিক বলেন, গত 11 মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল যদি গাজায় এই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে আমরা হামাসকে তো পরাজিত করতে পারবই না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েল যেসব পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তাকে তিক্ত প্রতিশোধের স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদীরা কোনোভাবেই এই প্রতিশোধ এড়াতে পারবেন না। তারা দেখতে পাবে কখন, কোথায় এবং কিভাবে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে। জেনারেল সালামি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিশোধ নেওয়া হবে। গত 31 জুলাই তেহরানে ইসরায়েলের হাতে গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরান বারবার এই হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জেনারেল সালামি জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং তার মিত্রদের মনে করা উচিত নয় যে তারা আঘাত করবে এবং পালিয়ে যাবে, বরং তাদের জানা উচিত তারা আঘাত করে পালাতে পারবে না। ইরানি জাতির শক্তি এবং মহানুভবতার দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, ইনশাআল্লাহ আমরা নিশ্চিতভাবে এই গল্পের সমাপ্তি টানব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।